বলো রজত, তুমি বলো আমি এখন কি করব? সুখ বলো, স্বাচ্ছন্দ্য বলো, কোনো কিছুরই অভাব নেই ও বাড়িতে। কিন্তু তা সত্ত্বেও এতদিন কোনো প্রাণের সার আমি ওখানে পাইনি। যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো, তখন যেন আমার জীবনের অধ্যুদ্বার খুলে গেল। ওদের কাছে আমি যা কিছু পেয়েছি তা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু ও বাড়ির পুত্রবধূ হয়ে আমি তোমাকে কি করে অস্বীকার করব? জানি রজত, জানি জীবনে কর্তব্যের আহ্বান আছে, কিন্তু তাই বলে তুমি তো মিথ্যে নাও। মিতা, ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, মমতা সবই ভগবানের নির্দেশ। তার সবচেয়ে বড় নির্দেশ হলো কৃতজ্ঞতা স্বীকার। তুমি তুমি এই কথা বলছো? তাই হবে। কি করে সম্ভব? মিথ্যে অভিনয় মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ঘর করব, সংসার করব, তখন তুমি আমার কাছে থাকবে, আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমায় কথা দাও, তুমি চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে। যাব। কোথায় গিয়েছিলে সুমিতা? কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি।
তাহলে এখানকার সব কার্যপদ্ধতি আর বর্তমান অবস্থা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনাকে নয়, তোমাকে। কিন্তু কেন মিথ্যেই বোঝাবুঝি? কথা ছিল আমি তোমাকে সাহায্য করবো, এই তো। তা এখন তো আমার সময় নেই। সময় করে নিতে হবে, কারণ আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। চলে যেতে হচ্ছে কেন? ব্যাপারটা ব্যক্তিগত, আর সেটা প্রকাশ করবার নয় বলেই প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, শোনো, তুমি এই মুহূর্তে চলে যাবে, আমার এই আনন্দের মুহূর্তে। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন বন্ধু? আমাকে যেতেই হবে। মন দিয়ে কাজ করুন, কারখানাকে ভালোবাসুন, কেমন? একটা লোক করে না, তাহলে বিস্কিট পাবে না। রজত বাবুর কুকুরটা খুব ভালো জাতের না স্যার? রজত বাবুর কুকুর? আগে হ্যাঁ, তাই তো ছিল। পরে ওটা সুমিতা দেবীকে উনি প্রেজেন্ট করেন। আচ্ছা বীরেন, রজত বাবু হঠাৎ এখান থেকে চলে গেলেন কেন? অন্য কোথাও ভালো চাকরি পেয়েছেন বুঝি? আগে এর চেয়ে ভালো চাকরি একটা পাবেন বলুন। তবে এটাও তো হঠাৎই পাওয়া। হ্যাঁ, হঠাৎ হলে অস্বীকার করতে পারো না যে রজত বাবু যোগ্য লোক। আগে না, তা কি করে অস্বীকার করবো? তবে হ্যাঁ, লেডিস হ্যান্ডকারচিফ সুমিতা দেবী কাল রাতে রজত বাবুর ওখানে গিয়েছিলেন তো? রাতে? আগে হ্যাঁ, একটু বেশি রাতে। Get out! বেরিয়ে যাও! Get out, I say! কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি যদি কিছু জানবার দরকার হয় তোমাকে ডেকে পাঠাবো, যা জানো সত্যি বলবে। যাও। আশ্চর্য, আলাপ হওয়ার প্রথম দিন থেকে বোধহয় আজ পর্যন্ত কখনো এত চুপচাপ থাকিনি। একজন যদি চুপ করে থাকে তাহলে আরেকজন কি করবে? কথা বলার বিষয়গুলো কেমন যেন সব হারিয়ে গেছে না? ও এসো রাজু, এসো। হঠাৎ ডিফালকেশন চার্জ দিয়ে দেখে পাঠাবার মানে? অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, অভিযোগ না দিলে তো তুমি আসছে না বন্ধু। অথচ তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব। তোমাকে এখানে থাকতেই হবে, যে পদে বহাল ছিলে সেই পদেই তোমাকে থাকতে হবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বন্ধু, তোমাকে এখানে থাকতেই হবে। বেশ করেছিস, তোর বিয়েতে রজত আসবে না তা কি করে হয়? আর তুই 7 দিনের জন্য বাইরে যাচ্ছিস, তোর এমন কি কাজ পড়লো? আছে মা, আছে। এখন কিচ্ছু বলবো না। দেখো না, এমন একটা কাজ করব যে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবো।
স্যার, এই ব্যাপারটা একটু আর্জেন্ট, অথচ অলোকবাবুর মায়ের অনুমতি ছাড়া তো এত টাকা পেমেন্ট করা চলে না। দেখি, এটা থাক আমার কাছে। একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? বলো গো নিয়তি বলো, কেন কেড়ে নিলে তবু হৃদয়ের এইটুকু স্বাদ? যে অতিথি এসেছিল মোর দ্বারে, পারিনি তো এত করে ঠাঁই দিতে তারে। মনের কথাটি মোর হলো যেন মেঘে ঢাকা চাঁদ। একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? যে মালা গেঁথেছি ধারে পরাতে, ফুলগুলি জানি তার হবে ঝরাতে। যে মালা গেঁথেছি ধারে পরাতে, ফুলগুলি জানি তার হবে ঝরাতে। কে আমায় বলে দেবে কোন পথে যাব, কোথা গেলে এতটুকু সান্ত্বনা পাব? সহিতে হবে যে তবু সীমাহীন এই অবসাদ। একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? বলো গো নিয়তি বলো, কেন কেড়ে নিলে তবু হৃদয়ের এইটুকু স্বাদ? আপনি? ফ্যাক্টরির একটা দরকারি কাজে এসেছিলাম। আমি জানি এই সম্বন্ধে যা কিছু কথাবার্তা তা আমার সঙ্গেই হবে, কিন্তু এত রাত্রিরে আপনার এখানে আসা ঠিক হয়নি, বিশেষ করে অলোকবাবু যখন এখানে নেই। ও, মাফ করবেন। শোনো, তুমি আমার ভুল বুঝো না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, তুমি এদের জন্য যা কিছু ভালো করতে চাও এরা তা হতে দেবে না। কেমন করে অলোকের মনে হয়েছে তোমার আমার মধ্যে একদিন কিছু ছিল, তাই অলোকের এখানে আসবার আগে তোমার আমার কি একটু দাঁড়াও তো। আপনি এখানে? স্টেটের হিসেব দেখছি।
কিন্তু তারপরে তো স্যান্ডি, আগে যেটা দেখলাম সেটা শু। ওটা তোমার মনের ভুল। চলে কালকে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে দেখা করবো। আচ্ছা। ভয় নেই, কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করব, কিন্তু তাই বলে তোমার উপর আর আমি নিষ্ঠুর হতে পারবো না। আজ আমি তোমার বাংলোয় যাব, চা খাবো। অলোক বাবু ফিরে এলে? তারপরে কি হবে আমি ভাবতে পারছি না। এ কি হলো রজত, যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে আজ এখানে নেই। এ কথা ভাবতেও আমার ভালো লাগছে। তোমরা বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হওয়ার কি আছে? বসুন। আরে না না না, বসো না বসো না। কেন, আমার তো 7 দিন পর ফেরার কথা। তাই তো কথা ছিল। তো দেখো, 7 ঘন্টায় যদি কাজ হয়ে যায় 7 দিন কাটাই কেন? নিশ্চয়ই। রাজত, তুমি একটা কথা জেনে খুব খুশি হবে, আমার যাওয়াটা ব্যর্থ হয়নি। ফ্যাক্টরি পাওয়ার হাউসের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ওই প্ল্যান মতন কাজ করলে ফ্যাক্টরি প্রচুর লাভ হবে আর ওয়ার্কার্সদেরও আয় বাড়বে। প্ল্যানটা কি? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজকে রাত্রিরে বলবো। রজত, আজ রাত্রে তুমি আমার ওখানে ডিনার খেতে আসবে। হ্যাঁ সুমিতা, তুমি একটা বিশেষ আয়োজন করো। হ্যাঁ চলো চলো। করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন? আমি মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। সংসার? কার সংসার? আপনার। হত্যা হত্যা। একদিন আপনি আমাকে বন্ধু বলে ডেকেছিলেন। একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? এর মধ্যে খাওয়া হয়ে গেল? হ্যাঁ, রজতকে হঠাৎ একটা কাজে চলে যেতে হলো কিনা? দাও ওকে আমার কাছে দাও। না না, ওকে আজকাল আমি খুব ভালোবাসতে আরম্ভ করেছি। লুসি, 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 কালিদা, লুসিকে দেখেছো? না তো দিদিমণি। তাহলে কোথায় গেল? লুসি, লুসি, লুসিকে দেখছি না তো। সে হবে এখন। তুমি তৈরি হো না, ফ্যাক্টরিতে যেতে হবে, একটা উৎসব আছে। কিসে? গেলেই দেখতে পাবে। ভাই সব, রজত বাবুকে 7 দিনের জন্য আপনাদের মাঝখানে নিয়ে এসেছিলাম, কিন্তু বহু অনুরোধ করা সত্ত্বেও তিনি আর থাকতে রাজি হলেন না। এদিকে আপনাদের আবার বীরেন বাবুর ওপর আস্থা নেই, তাই সুমিতা দেবীকে বেশ, তাই হবে। আমার দ্বারা এই কাজ সম্ভব না। কেন নয়? কি কি এই কাজ কে করলে? দাঁড়াও, আগে আমার কথা জবাব দাও। মিলের ভার নেওয়া তোমার পক্ষে সম্ভব নয় কেন? সত্যি করে বলো, রজতের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? তিনি আমাকে পছন্দ করতেন। সুমিতা, আমি আর পাচ্ছি না। সুমিতা, আমি আর পাচ্ছি না। আজও রজতের বিরুদ্ধে মিথ্যে কথা বলেছি। আমার দৃঢ় বিশ্বাস তোমার আর ওর মধ্যে কিছু ছিল। সত্যি করে বলো সুমিতা, কি ছিল? সত্যি করে বলো। তার আগে তুমি বলো, তোমাকে আমি কি করলে শান্ত করতে পারি? আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তাতে শুধু অশান্তি বেড়েছে। তার আগে তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি?
একেবারেই কাছে আসুন। জানো সুমিতা, প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করে তোমার মুখ, তারপর কি সুন্দর কণ্ঠ। কুকুরটাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। রজতের দয়ার টান নিয়ে আমি বেঁচে থাকবো না, তোমাকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে দেবো। না, না, সুমিতা দেবী, ভেবেছিলাম 7 দিনের মধ্যেই ফিরবো, কিন্তু একবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একটা কাজের ভার নিয়ে এসেছি, সম্পূর্ণ করেছি, যাতে কন্ট্রাক্টটা করে দেবে। হ্যালো, ট্রাঙ্ক। না না রজত, এই সব কিছুর জন্য তুমি দায়ী। কিসে তোমার ভালো হবে তা তুমি কোনোদিনই চাও না। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যালো, অলোক বাবু বলুন। হ্যাঁ, সুমিতা এখানেই আছে, আর তার পক্ষে এখানে থাকাটা নিরাপদ মনে করেই সে আমার কাছে এসেছে। তার নিরাপত্তার দিকে আমাকে দেখতে হবে বই কি? না 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 না, সুমিতা কোনো মতেই ওখানে ফিরে যেতে পারে না। কিন্তু যে মেয়ে অবিবাহিতা, তোমার অনাত্মীয়া, তাকে বাড়িতে রাখলে ক্ষতি হতে পারে।
তবে অনাত্মীয়কে কি করে আত্মীয় করা যায় আশা করি সেই কথা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। ও, প্রয়োজন হলে তুমি তাকে বিয়ে করবে? কথাটা সেরকম দাঁড়াচ্ছে না। হ্যালো, ট্রাঙ্ক, দেখুন আমাকে ক্যালকাটা 454077 দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 454077 আছেন, প্লিজ। থ্যাংক ইউ। ভয় কি মা, তুমি এবারের লক্ষ্মী হবে। অনেকদিন থেকেই তার প্রয়োজন হয়েছে। রজত, আমি আজই সুমিতার বাবার সঙ্গে কথা বলবো। না বাবু, রাঘবপুর থেকে টেলিফোন এসেছে। হ্যালো বন্ধু? বন্ধু? হ্যাঁ, আবার বলছি বন্ধু। আর ভুল আমি করতে চাই না বন্ধু, বরং তার সংশোধন করতে চাই। কিরকম? অবশ্যই জানি আমার কথা তুমি বিশ্বাস করছো না, তবে যা সত্যি তা তো মেনে নিতেই হবে। তার মানে? তার মানে 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 আমি জানি সুমিতাকে আমি কখনোই পাবো না, কারণ সে তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসার যা স্বাভাবিক পরিণতি হয় তাতে আমার সাহায্য করা উচিত। কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা বিয়ে করে সুখী হও, আমি তাই চাই। তুমি আমার বন্ধু, তাই আজকের দিনে এই আমার একমাত্র কামনা। ভুল করে যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে বন্ধু। তাই বলছিলাম, আমার কাছে আসার তোমার সাহস আছে কি? নেই কেন? কিন্তু সেবার যে আমি তোমাকে হত্যা করতে গেছিলাম, তারপর আমি যাব। আরে বাবা, এই তো খুব ভালো কথা। তো বন্ধু, আজ আসছো তো? কখন কখন কখন? হ্যাঁ, আজ সম্ভব নয়, কাল সন্ধ্যেবেলা। ও কাল? আচ্ছা ঠিক আছে, কাল আমি তোমার জন্য লাইব্রেরি রুমে অপেক্ষা করবো। হ্যাঁ, তুমি লন ক্রস করে সোজা লাইব্রেরি রুমে চলে আসবে। আমি অপেক্ষা করবো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। না না রবি, তুমি যাবে না। চলো। আগে দাদাবাবু। হ্যাঁ, পর্দাগুলো ভালো করে টেনে দে আর ফায়ার প্লেসে আগুন জ্বালা। আগে বললাম তো, পর্দাগুলো ভালোভাবে টেনে দে, ফায়ার প্লেসে আগুন জ্বালা, যা। মা, বলো। সুমিতা আমাকে না বলে চলে গেল, আমি ঠিক বুঝতে পারছি না। আমার কিরকম কিরকম লাগছে। মা, মা, কি? তোমাকে একটা কথা বলবো? কি বল? তুমি নিশ্চয়ই ঠিক করে ফেলেছো বিয়েতে তোমার পুত্রবধূকে কি গয়না দেবে। হ্যাঁ, সব ঠিক করেছি। আমি একটু দেখতে পারি? কেন? বারে,
তোমার পছন্দই তো সব নয়, আমারও তো পছন্দ বলতে একটা জিনিস আছে। নিশ্চয়ই। আচ্ছা, আমাকে নিয়ে চল। সবই আমি সুমিতার জন্য রেখেছি। হ্যাঁ, এসো বন্ধু এসো। আরে এসো এসো বন্ধু, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো ভেতরে চলো। এসো দেখবে, এসো দেখবে, এসো। কি ব্যাপার এত গয়না? সুমিতার জন্য। মানে মা সুমিতাকে দেওয়ার জন্য সব ঠিক করে রেখে দিয়েছিলেন। ভালো কথা, তোমাদের বিয়ের কথা কিন্তু মাকে বলেছি। মা তো শুনে একেবারে সানন্দে মেনে নিয়েছেন। মায়ের সঙ্গে একবার দেখা হবে? হ্যাঁ নিশ্চয়ই, মানে তবে আজ নয়, হ্যাঁ বিয়ের পর। বন্ধু এগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। মানে? মানে হ্যাঁ মানে বিয়ের দিন সুমিতাকে গয়নাগুলো পরিয়ে দিও। বন্ধু, সুমিতা যেন কোনোদিন জানতে না পারে যে গয়নাগুলো আমি দিয়েছি। অলোক বাবু, বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, এই দেওয়াতে প্রেমিকের অভিমান নেই। আমি খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ এসো বন্ধু, ভালোভাবে দেখবে, এসো না, ভালোভাবে দেখো, তুলে দেখো। তোমার নিরাপত্তার জন্য আমি ওটা ওখানে রেখেছি। কোনো প্রয়োজন নেই। না তবু আচ্ছা বন্ধু, এই গয়নাগুলি তুমি নিয়ে যাও। হ্যাঁ বন্ধু, যে ভুল আমি করেছি তার কি কোনো ক্ষমা নেই? ভুল মানুষ মাত্রই করে, কিন্তু বন্ধু বন্ধু, তাহলে তুমি আজ রাতে আমাদের এখানে থেকে যাও। হ্যাঁ তা হয় না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? দাদা বাবু কে? আমি কাউকে ডাকিনি, যা। বন্ধু আমি জানি তুমি হয়তো আমায় অবিশ্বাস করো না, কিন্তু আজ রাত্রিরে তুমি এখানে থাকলে সুমিতা শান্তিতে থাকবে না। প্লিজ আমাকে বঞ্চিত করো না বন্ধু, তুমি না, নইলে আমি শান্তি পাবো না। প্লিজ। তুমি যখন আমার এখানে থাকবেই না, যাও। প্লিজ। গুড নাইট বন্ধু।
গুড নাইট। গুড নাইট। দাদাবাবু, দাদাবাবু, কি হয়েছে? খুন হয়েছে। দাদাবাবু, খুন হয়েছে? কি কোথায় আছো? দাদাবাবু, খুন হয়েছে। দাদাবাবু, খুন হয়েছে। রজত, আপনার নাম কি রজত চৌধুরী? আপনার নামে ওয়ারেন্ট আছে। রাঘবপুরে অলোক রায়কে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করলাম। এ সত্যি নয়, এ সত্যি নয়, এ সত্যি নয়। তুমি কি বলতে চাও রজত সে কাজ করেনি? না না, সেই কাজ কখনোই করতে পারে না, সেই কাজ কখনোই করতে পারে না। তাকে আমি জানি, আমি তাকে চিনি। আদালতে সে কথা প্রমাণ হবে। সুমিতা, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি তোমার কথা বিশ্বাস করি। এই বংশের পাগলামির জন্য একটা জীবন নষ্ট হয়ে গেছে, ওই একই কারণে আর একটা জীবন আমি কিছুদিন নষ্ট হতে দেবো না। আপনি বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আপনি তাকে বাঁচান। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি তোমার কেসটা টেক আপ করলাম। তোমার কিচ্ছু ভয় নেই, আমার কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। এটা ভাবা অসম্ভব নয় যে অলোক রায়ের জীবনের ওপর অন্য কারোর লক্ষ্য ছিল। এবং 23 নভেম্বর রজত চৌধুরী অলোক রায়ের কাছে আসাতে ঘটনাচক্রে সেই অজ্ঞাত হত্যাকারীর হীন ষড়যন্ত্র জালে জড়িয়ে পড়েছে। মাননীয় জুরি মহোদয়গণকে আমার এই অনুরোধ যে কে দোষী কে নির্দোষ বিচারের ক্ষেত্রে যদি 100 জন দোষী বিনা সাজায় মুক্তি পায়, তবুও একজন নির্দোষ ব্যক্তি যেন কোনো মতে শাস্তি না পায়। যে আসামি রজত চৌধুরী রাঘবপুরে আসেন অলোক রায়কে হত্যা করবার সংকল্প নিয়ে। তার প্রধান উদ্দেশ্য অলোক রায়কে হত্যা করে নিজের ভবিষ্যৎ বিবাহিত জীবন নিষ্কণ্টক করা। অলোক বাবুর রিভলভার দিয়ে তাকেই হত্যা করে তার মৃতদেহের পাশে সেই রিভলভার ফেলে রেখে আসামি এইটাই প্রমাণ করতে চেয়েছিল যে অলোক বাবুর মৃত্যুর কারণ আত্মহত্যা। মহামান্য বিচারপতি মহাশয় এবং জুরি মহোদয়গণ, আপনারা এই মামলার আদ্যপান্ত শুনলেন। এখন আপনারা সিদ্ধান্ত করবেন যে আসামি দোষী না নির্দোষ। মাননীয় জুরি মহোদয়গণ, কোন সিদ্ধান্তে উপনীত হবার আগে শুধু দুটি কথা মনে রাখবেন। নিরপরাধী যেন সাজা না পায়, আর প্রকৃত অপরাধী যেন উপযুক্ত সাজা পায়। সাক্ষীদের জবানবন্দির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুটি। প্রথম, আসামি সকলের অলক্ষ্যে অলোক রায় লাইব্রেরি ঘরে ঢোকেন, তখন সে ঘরে অলোক রায় ছাড়া আর কেউ ছিল না। কিন্তু গহনার বাক্স হাতে আসামিকে পালিয়ে যেতে সাক্ষী বীরেন্দ্র চ্যাটার্জি দেখেন। দ্বিতীয়ত, যে রিভলভারের গুলিতে অলোক রায় নিহত হয় সেই রিভলভারের ওপর আসামির হাতে ছাপ পাওয়া যায়। মাননীয় জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া অলোক রায়কে হত্যা করার অপরাধে
আমি রজত চৌধুরীকে প্রাণদণ্ডে দণ্ডিত করিলাম। না 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 হ্যালো, লোকাল থানা থেকে বলছি। আপনি কে কথা বলছেন? আমি আমি আপনি কি রজত চৌধুরী কোনো নিকট আত্মীয়া? আগে হ্যাঁ, আপনি কে কথা বলছেন? কি বলছেন বলুন। কর্তব্যের খাতিরে জানাতে বাধ্য হচ্ছি, পরশু ভোর 5টায় রজত চৌধুরীর ফাঁসির দিন ধার্য করা হয়েছে। তার বাবা বা অন্য কোনো নিকট আত্মীয় কিংবা তার স্ত্রী যদি তার সঙ্গে দেখা করতে চান, তবে কাল সকালে রাঘবপুর জেলে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে পারেন। হ্যালো 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 হ্যালো। কেমন আছিস তুমি? যে বেঁচে আছে শাস্তি তো তারই আরো বেশি, কাজে ভালো থাকার প্রশ্ন ওঠে না। সুমিতা 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 সুমিতা, ওকে বলবেন না যেতে, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না তার সঙ্গে দেখা করতে। সবই তো বুঝতে পারছি, কিন্তু সেও তো একটিবার আমাকে দেখতে চাই। নাহলে জেল অথরিটিস বা খবর পাঠাবেন কেন? আমার কাছ থেকে জন্মের মতো চলে যাবে, তাই দু চোখ ভরে দেখবো। আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আপনার স্ত্রী দেখা করতে এসেছে। কেমন আছে? ঠিক করে ভাগ্যের উপর কারো হাত কিন্তু তুমি চলে গেলে আমি তুমি থাকবো, আমি পারবো না, আমি পারবো না। যেখানেই থাকেন কেন আমি তোমার। জানি, আমি জানি তুমি চলে যাবে, ওরা তোমাকে জোর করে আমার কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। আমিও যাবো, আমিও তোমার সঙ্গে। সময় হয়ে গেছে। ওই আসুন।
আমি বলছি রজত চৌধুরী নির্দোষ। সে অলোক রায়কে কিছুতেই খুন করে। আমি তো আপনাকে সব কথা খুলে বলেছি। কিন্তু এত বড় একটা মামলার বিচারের সময় আপনি ছিলেন কোথায়? আনফর্চুনেটলি আমি সে সময় বিদেশে গিয়েছিলাম। গতকাল ফিরে এসে এই কেসের রায় সম্বন্ধে শুনি, তারপরে এই পুরনো কাগজ দেখে আমি ছুটে আপনার কাছে এসেছি। কিন্তু সাক্ষী, সাবুত, প্রমাণপত্র, জুরি, জজ সবাই ভুল করলো। না 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 না, এই কেমন করে সম্ভব হয়? মিস্টার সুপারিনটেন্ডেন্ট, ক্ষেত্র বিশেষে এটা কিছু অস্বাভাবিক নয়। এমন দৃষ্টান্ত আছে যেখানে নির্দোষী ও দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু আপনার ওই কথার সপক্ষে তেমন কোনো প্রমাণ তো আপনি দিতে পারছেন না। প্রমাণ আছে মিস্টার সুপারিনটেন্ডেন্ট, প্রমাণ আছে, আর আমি সেটাকে জোগাড় করব। কিন্তু তার আগে যদি রজত চৌধুরীর ফাঁসি হয়ে যায়, তাহলে সে প্রমাণ জোগাড় করার সার্থকতা কোথায়? ডাক্তারবাবু, আপনি বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আপনি বলেন ডাক্তারবাবু। স্থির মা, স্থির হও। আমিও জানি তোমার স্বামী নির্দোষ। আজ আদালত সার্কামস্টান্সেস এভিডেন্সের উপর বেস করে তাকে দোষী সাব্যস্ত করলে আমার বিশ্বাস সে নির্দোষ। মিস্টার সুপারিনটেন্ডেন্ট, দেখুন, এই মেয়েটি আজ তার সব কিছু হারতে বসেছে। এর মুখের পানে তাকে একবার আমাকে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে দিন। দেখুন, এভাবে চেঁচালে তো কোনো ফল হবে না। আর শুধু অনুমানের উপর নির্ভর করেও তো আর নির্দোষিতা প্রমাণ করা যায় না। আপনি আমাকে যে করতে পারেন, তাহলে হয়তো সব দিল। চিৎজাত ছুটিতে রয়েছে, তাই এই ব্যাপারে আপনার কাছে আসা। জেল সুপারিনটেন্ডেন্ট ঠিক কথাই বলেছেন। এভিডেন্স, প্রপার এভিডেন্স নিয়ে আসতে পারলে তবেই কালঘাটি বন্ধ হতে পারলে তবেই কালঘাটি বন্ধ হতে পারে। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে দোষীকে সাজা পেতেই হবে। সেখানে কর্তব্যের আহ্বানে নিষ্ঠুর হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি নিরুপায়। সবাই নিরুপায়। বিনা দোষে আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে, আর তার কোনো প্রতিকার নেই। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আইনের বন্ধনে আমার হাত পা বাঁধা। আইনের দড়ি আমার গলায় পরিয়ে দিতে আমি তো কোনো দোষ করিনি। তবে কেন আমি আমার স্বামীর সঙ্গে মরতে পারবো না? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুমি কেন এসেছো? তোমার আশা এখনো পূর্ণ হয়নি? তুমি কি চাও? তোমাকে বিবাহের পূর্বে যে নামে ডেকেছি, আজ আবার সেই নামে ডাকছি। আমার চোখে তুমি সেদিনের সুমঙ্গলেই আছো। এই কথা মনে না হলে তোমার কাছে আজ এইভাবে আসবো কেন? জীবনে অনেক দুর্যোগ কাটিয়েছ, কিন্তু আজ যে দুর্যোগ ডেকে আনছো তা তুমি সইতে পারবে না। অলোক নেই, এর চেয়ে বড় দুর্যোগ। তুমি তো শুধু অলোকের মা নও, তুমি যে সকলের মা। কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষায় যে নির্দোষী, তার জীবন যদি তুমি নষ্ট করে দাও, তাহলে এর চেয়ে বড় মানসিক দুর্যোগ তোমার জীবনে আর কিছুই হতে পারে না। তুমি, আমি আর জীবনের প্রাণ থেকে। কিন্তু ওদের তো এখনো শুরুই হয়নি। ওদের শুভেচ্ছা নিয়েই তো আমরা যেতে চাই। তাই তো তোমার কাছে আমার আশা। আমায় কি করতে হবে বলো? ডক্টর সেন, একে বলো। তিনি আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা করেছিলেন? কারণ? কারণ অভিমান। আচ্ছা আচ্ছা, দেখুন মিসেস রয়, অলোক মারা যাবার ঠিক পূর্ব মুহূর্তে কি করছিল আপনার কিছু জানা আছে? জানি না। আচ্ছা, সে কোন ঘরে বসে লেখাপড়া করতো? বোধহয় নিচে। আপনাকে এইসব জিজ্ঞেস করছি, তার একটা কারণ আছে। তার আমার কাছে যখন স্যানিটোরিয়ামে ছিল, তার একটা ডায়েরি লেখা অভ্যেস ছিল, বুঝেছেন? আর সে ডায়েরিটা লিখতো ভারী অদ্ভুত ভাবে। পরের দিন যা সে করবে সেটা আগের দিন লিখে রাখতো। আমি ডায়েরি সঙ্গে এনেছি আপনাকে দেখাবো বলে। এই দেখুন, এই দেখুন তার হাতের লেখা। আগে হ্যাঁ শুনুন, এই 23শে ফেব্রুয়ারি লিখছে, কাল ডাক্তারকে মারবো। 24শে ফেব্রুয়ারি, না লোকটা মন্দ না, এখানকার কম্পাউন্ডে কাল বেড়াবার সময় পালাতে চেষ্টা করবে। মা, অলোক শুধু আমার পেশেন্ট ছিল না, আমি তাকে যথেষ্ট ভালোবাসতাম। আমার মনে যদি এতটুকু সন্দেহ, তাহলে এইভাবে আমি আপনার কাছে ছুটে আসতাম না, এভাবে আপনাকে প্রশ্ন করে জ্বালাতন করতাম না। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, কোথাও কি কিচ্ছু লেখা নেই? দাদাবাবু সেদিন রাত্রে কি যেন লিখছিলেন। কোথায়?
নিচে লাইব্রেরি ঘরে। সুমিতাকে রজত বিয়ে করবে এই অসহ্য, রজতের স্ত্রী হয়ে সুমিতা সুখে ঘর সংসার করবে, এর আমি কিছুতেই ভাবতে পারছি না। আমি কোনো মতেই হার স্বীকার করবো না। এর আগে কতবার কত কারণে নিজেকে শেষ করার কথা ভেবেছি, কিন্তু এত বড় দুঃসহ ঘটনা জীবনে কখনো আসেনি। তাই এবারে নিজেকে শেষ করবো, আর এমন ভাবে এই পৃথিবী থেকে বিদায় নেবো যে তার জন্য দায়ী হবে রজত। শুধু আমি সুমিতাকে হারাবো না, সেও তাকে হারাবে। রজতের নির্দোষিতার একমাত্র প্রমাণ চালিয়ে দিচ্ছি। না না দিন, ওটা আমাকে দিন। দিয়ে দেব। এতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় আমি ছিলাম। যত অন্যায় আমার উপর করা হয়েছে তার প্রতিশোধ আমি নেব। রজতকে মরতে হবে, আর তার নির্দোষিতার প্রমাণ তোমার চোখের সামনে আগুনে পুড়ে ছাই। এই প্রমাণের উপর নির্ভর করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি জেল সুপারিনটেন্ডেন্টকে একটা ফোন করেন, তাহলে কালকের মতো ফাঁসিটা বন্ধ করা যায়। কোথায় গেছেন? তিনি আজ দুপুর বেলায় পুলিশ সাহেবের সঙ্গে দেবীপুরে তদন্তে গেছে। দেবীপুর? সে তো এখান থেকে প্রায় 30 মাইল। হ্যাঁ, তবে আজ সন্ধ্যাবেলায় তার ফেরার কথা। সন্ধ্যাবেলা কি? আর তো মাঝে মাত্র 13 ঘন্টা সময় বাকি। তাহলে চলুন দেবীপুরই স্যার। হ্যাঁ, তাই চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि संयाति नवानि देहि।
দিকে জানানো হইতেছে যে রাঘবপুরবাসী অলোক রায়কে হত্যার ষড়যন্ত্র ও হত্যা করার অপরাধে মাননীয় আদালতের ন্যায়সঙ্গত বিচারে ভারতীয় দণ্ডবিধির 120 বি 436 ও 302 ধারা অনুযায়ী তাহাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হইতেছে। रेड कवर मैसेज। रेड कवर मैसेज? यस सर। देखिए আসামিকে নামিয়ে নিয়ে জোর খবর, জোর খবর! রাঘবপুর খুনের মামলার অভাবনীয় পরিণতি, অলোক রায়ের আত্মহত্যা, চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার। জোর খবর, জোর খবর! রাঘবপুর খুনের মামলার অভাবনীয় পরিণতি। জোর খবর, জোর খবর! রাঘবপুর খুনের মামলা মহামান্য রাজ্যপাল কর্তৃক রজত চৌধুরীকে বিনা শর্তে মুক্তিদান। জোর খবর, জোর খবর! উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।